আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত রবিবারই এডিটর্স ডায়েরির এপিসোডে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। তদন্তকারীদের স্ক্যানারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাও রয়েছে সে কথাও জানিয়েছিলাম। আর আমাদের সেই আশঙ্কা প্রকাশের ঠিক পরের দিনই অর্থাৎ সোমবার রাতেই গ্রেপ্তার হলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। তারপর গত দুদিনে আবার গ্রেপ্তার হয়েছেন গর্গ চট্টোপাধ্যায় এবং শান্তনু সিনহা বিশ্বাস। অর্থাৎ ফের একবার এই এডিটর্স ডায়েরির আশঙ্কাই কিন্তু সত্যি বলে প্রমাণিত হয়েছে। আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এই যে লাগাতার গ্রেপ্তারি, তাতে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে যে এরপর কার পালা, কে যাবেন শ্রীঘরে? কথায় বলে কান টানলে মাথা আসে। এখন প্রশ্ন হচ্ছে এই সুজিত, গর্গ, শান্তনু এরা সেই কান নয় তো? আর এদের ধরে টানার কারণে এবার মাথা অভিষেকই কি পরবর্তী টার্গেট তদন্তকারীদের? কারণ ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একাধিকবার তাকে তলবও করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। বেশ কয়েকজন তৃণমূল মুখপাত্র আবার ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন। আর যাদের অন্যতম টার্গেটই হলেন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আগামীতে এই তদন্তের গতিপথ রওনা দেবে ওই অভিষেকের শান্তিনিকেতনের অভিমুখে? তৃণমূলের দুর্নীতির মূল পাণ্ডা কি তবে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধদের বয়ান আর নেতাদের বিপুল সম্পত্তি কিসের ইঙ্গিত দিচ্ছে? অনেকেই আবার প্রশ্ন তুলছেন, জানতে চাইছেন অভিষেক শ্রীঘরে ঢুকলে কি ডিজে বাজবে বাংলায়? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। যে রাজ্যে ক্ষমতা মানেই ছিল একদলীয় আধিপত্য, সেই রাজ্যেই এখন বদলে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট। গত কয়েকদিনে একের পর এক নাম উঠে এসেছে তদন্তকারীদের স্ক্যানারে। আর যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের অনেকেই একসময় ছিলেন একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। এটাই কি তাহলে সেই পরিবর্তনের শুরু, যার ইঙ্গিত আমরা আগে থেকেই পাচ্ছিলাম? গত রবিবারই আপনাদের কাছে এই এডিটর্স ডায়েরিতে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে বিজেপি ক্ষমতায় আসার কারণে এবার তৃণমূলের আরও দুর্নীতি প্রকাশ্যে আসবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতা গ্রেপ্তার হতে পারেন সেই আশঙ্কার কথাও জানিয়েছিলাম আপনাদের। আর ঠিক তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আমাদের আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে শুরু হয়ে গেল গ্রেপ্তারি পর্ব। সোমবার রাতেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে ইডির বিশেষ আদালতে পেশ করা হলে মুখ্য বিচারক সুদীপ্ত কুমার দে আগামী 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন যে সুজিত বসু 150 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভায়। পাশাপাশি এও জানানো হয়েছে যে একাধিক বেআইনি লেনদেন হয়েছে। দুটি সেল কোম্পানি তৈরি করা হয়েছিল। পরিবারের সদস্যদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছিল বলে দাবি করা হয়েছে ইডির তরফে। তাছাড়া আবার সুজিত বসুর দুটো ধাবা থেকে নগদ লেনদেনে প্রচুর গড়মিল ধরা পড়েছে। এমনকি শ্রীভূমির একটি প্রজেক্টের জন্য 3টি ফ্লোর নিয়ে কোনো টাকা দেননি বলেও দাবি করেছে ইডি। প্রশ্ন উঠছে, সামান্য চাইনিজ রেস্তোরাঁ চালিয়ে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে পড়লেন এই সুজিত বসু? অভিযুক্ত অয়নশীলের সঙ্গে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঠিক কতটা ঘনিষ্ঠতা ছিল এবং পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় তার সংস্থার মাধ্যমে ওয়েমার শিটে কারচুপির পেছনে কার কার নির্দেশ ছিল? 2010 থেকে 2021 সাল পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন কিভাবে তার সুপারিশে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল? প্রশ্ন এটাও যে কোন প্রভাবশালীদের প্রশ্রয়ে এতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন সুজিত বসু? দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে? অর্থের ভাগ কারা কারা পেয়েছে? এসবের খোঁজ কিন্তু জারি রয়েছে। আর এরপরেই 12ই মে কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেপ্তার হন বাংলা পক্ষের অন্যতম মুখ গর্গ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলাকালীন ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে প্ররোচনামূলক মন্তব্য এবং গুজব ছড়ানোর অভিযোগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তদন্তকারীদের দাবি, রাজনৈতিক দলগুলোকে আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি সমাজে বিভ্রান্তি এবং গুজব ছড়িয়েছিলেন। 16ই মে পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন বলেই খবর। আর এরপর পুলিশ তার সমস্ত ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে। এছাড়াও সমাজ মাধ্যমে বিভিন্ন জাতি এবং সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি স্বতঃপ্রণোদিত মামলা যুক্ত করা হয়েছে। আর এরপরেই 14 তারিখ দীর্ঘ 10.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করল ইডি। দক্ষিণ কলকাতার কসবা এলাকার দাগি অপরাধী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু সিন্ডিকেট এবং প্রমোটার জয় কামদার সংক্রান্ত জালিয়াতি, তোলাবাজি এবং আর্থিক তছরূপের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি যে কসবা এবং বালিগঞ্জ এলাকায় জমি দখল, তোলাবাজির সিন্ডিকেট চালাতে এই শান্তনু সিনহা বিশ্বাস সরাসরি সাহায্য করতেন। সোনা পাপ্পুর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে শান্তনুর সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে জানা যাচ্ছে। আবার শুক্রবারই তমলুকে গ্রেপ্তার হয়েছেন দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাড়া। বৃহস্পতিবার সকালেই তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাড়াকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে তমলুক থানার পুলিশ। 24 ঘন্টার পর গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে চঞ্চল খাড়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে খুনের চেষ্টার অভিযোগ, নকল নথি তৈরি, প্রতারণা সহ একাধিক গুরুতর অভিযোগও রয়েছে বলে জানা যাচ্ছে। একদিকে যেমন একের পর এক তৃণমূল নেতা বা তৃণমূলের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন, তেমন আবার উল্টো দিকে একের পর এক সামনে আসছে তৃণমূল নেতাদের দুর্নীতির সাম্রাজ্য। যেমন নির্বাচনের ফল ঘোষণার পরেই বিরোধীদের হুমকি দেবার ভিডিও ভাইরাল হতেই বিতর্কে মুখে পড়েন ওই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। গত বৃহস্পতিবার বিধায়কের পৈলানের বাড়িতে পুলিশ তল্লাশিতে গিয়ে একেবারে চক্ষু চরক গাছ, তার বিলাসবহুল ওই জীবনযাত্রার ছবি সামনে আসে। পুলিশ এবং সংবাদ মাধ্যমের ক্যামেরা বিধায়কের বাড়ির ভেতরে প্রবেশ করতেই তার আভিজাত্য দেখে সকলের চোখ একেবারে কপালে। আপনারা অনেকেই সেই ছবি ইতিমধ্যেই দেখেছেন। বাড়ির সীমানার ভেতরে রয়েছে একটি সুবিশাল আধুনিক সুইমিং পুল এবং সাজানো লন। লনের মাঝে রয়েছে রাজকীয় বাহারি ফোয়ারা। আর এছাড়া বাগানের যত্রতত্র আবার বসানো রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, ময়ূরের কৃত্রিম মূর্তি। বাড়ির ভেতরে কৃত্রিমভাবে তৈরি রয়েছে একটা রহস্যময় গুহা এবং বিলাসবহুল রিসর্টের মতন সাজসজ্জা দেখা গেছে ওখানে। সুবিশাল এই প্রাসাদের চারপাশে মুড়ে রাখা সিসিটিভির ক্যামেরা দিয়ে। নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি নেতাকর্মীদের প্রকাশ্যে শান্তিতে থাকতে দেব না বলে হুমকি দেবার অভিযোগ ওঠে ওই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। তার এই বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পর জামিন অযোগ্য ধারায় 2টি এফআইআর দায়ের করা হয়। পুলিশ যখন ওই বৃহস্পতিবার সকালে তার বাগান বাড়ি ঘেরাও করে, ঠিক তখনই কিছুক্ষণ আগেই ওই সিসিটিভির ফুটেজে দেখা যায় বিধায়ক একেবারে খালি পায়ে, পাঞ্জাবি পরা অবস্থায় পিছনের দরজা দিয়ে ঝোপঝাড় গোডাউন এলাকা দিয়ে একেবারে পালিয়ে যাচ্ছেন। ভাবুন একবার যে কি অবস্থা। জনপ্রতিনিধি হয়েও এমন চোখ ধাঁধানো এবং 5 তারা হোটেলের মতন বিলাসবহুল বাগান বাড়ি দিলীপ মণ্ডল কিভাবে বানালেন তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আর শুধু দিলীপ মণ্ডল নন, এর আগে আবার হাওড়ার শিবপুর থানার অন্তর্গত 36 নম্বর ওয়ার্ডের বিতর্কিত তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বোরের বিলাসবহুল পাতাল ঘর দেখে রীতিমতো চক্ষু চরক গাছ হয়ে উঠেছিল আমজনতা। এটি অত্যন্ত গিঞ্জি এবং সাধারণ বস্তি এলাকার মধ্যে বোরের এই চোখ ধাঁধানো রাজপ্রাসাদ প্রমাণ বাড়িটি দেখলে অবাক হতে হয়। সেই বাড়ির ভেতরের মেঝের নিচে একটি গোপন সুড়ঙ্গ বা বাংকার তৈরি করা হয়েছে। সুড়ঙ্গটি যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে একটি আবার সিংহ দুয়ার রয়েছে, যার নেম প্লেটে লেখা রয়েছে শামীম আহমেদ। আর দরজা খুলতেই ভেতরে দেখা যায় সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এক এলাহি গোপন কক্ষ।
ঘরটি অত্যন্ত দামি এবং আধুনিক সোফা, আসবাবপত্র এবং বিদেশি ঝাড়বাতি দিয়ে সাজানো। এই গোপন ডেরা থেকেই বড় বড় স্ক্রিন বসিয়ে গোটা শিবপুর এলাকা এবং তার নিজস্ব প্রাসাদের সিসিটিভি ক্যামেরা মনিটরিং এবং নজরদারি চালানো হতো। পুলিশ যখন তার এই সুড়ঙ্গ বাড়িতে হানা দেয়, তার আগেই টের পেয়ে যায় ওই বড়ো, আর এলাকা থেকে চম্পট দেয় সেও। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, কর্মজীবনের শুরুতেই এই শামীম আহমেদ ওরফে বোরে কলকাতার একটি সুপরিচিত শপিং মলে একজন সাধারণ নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। সেখান থেকে আজ শামীম দাপুটে তৃণমূল নেতা। মধ্য হাওড়া বিধানসভার সংখ্যালঘু এলাকায় কেউ কেউ তাকে বলেন ডন। আর আগে রামনবমীর শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগেও তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল এনআইএ। প্রশ্ন উঠছে, প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ হবার সুবাদেই কি শপিং মলের সামান্য কর্মচারী থেকে মধ্য হাওড়ার এই ডন হয়ে উঠেছিল শামীম আহমেদ? প্রাসাদ প্রমাণ বাড়ি বানানোর টাকা এলো কোথা থেকে? তাহলে কি 15 বছর ধরে টাকা গেছে শুধু ওই নেতা মন্ত্রীদের ঘরে? সাধারণ মানুষের টাকায় পকেট ভরিয়েছেন দিলীপ মণ্ডল, শামীম আহমেদের মতন নেতারা। যে টাকার সুবিধে পাওয়া উচিত ছিল সাধারণ মানুষের, সেই টাকায় বিলাসবহুল বাড়ি। আবার অন্যদিকে টাকার অভাবে দিয়ে দিতে পারছিল না নাকি তৎকালীন রাজ্য সরকার। তবে কি তৃণমূল নেতাদের পকেট ভরাতে গিয়েই কোষাগারে টান? সাধারণ মানুষের রক্ত চুষে বানানো হয়েছে এই একের পর এক বিলাসবহুল প্রাসাদ। এই দুর্নীতির জাল ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত? এই দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাহলে কি আগামীতে এই তদন্তের গতিপথ এবার রওনা দিতে চলেছে ওই অভিষেকের শান্তিনিকেতনের অভিমুখে? তৃণমূলের দুর্নীতির মূল পাণ্ডা কি তবে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়? গ্রেপ্তার হতে পারেন তিনিও। বাংলায় একটা অতি পরিচিত প্রবাদ আছে যে কান টানলেই মাথা আসে। সুজিত বসু, গর্গ চট্টোপাধ্যায়, শান্তনু সিনহা বিশ্বাস, এরা কি সেই কান? আর এদের ধরে টানার কারণে এবার মাথা ওই অভিষেকই কি পরবর্তী টার্গেট হতে চলেছে তদন্তকারী অফিসারদের? কারণ ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু নাম জড়িয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই সিবিআই এবং ইডির পেশ করা সম্পূরক বা অতিরিক্ত চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর দাবি, এই দুর্নীতির অন্যতম অভিযুক্ত ওই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে অভিষেকের বার্তা এবং চাকরি প্রার্থীদের তালিকা নাকি পৌঁছে দিতেন। তাছাড়া নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থা আবার লিপস অ্যান্ড বাউন্স নামক একটি বেসরকারি সংস্থার হদিশও পেয়েছে। ইডির প্রেস বিজ্ঞপ্তিতে এবং নথিতে ওই সংস্থার সিইও হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাই কিন্তু উল্লেখ রয়েছে। অভিষেক নিজেও জনসমক্ষে এই সংস্থাকে নিজের বলে উল্লেখ করেছিলেন। আবার পশ্চিমবঙ্গের আসানসোল পুরুলিয়া বেল্টের বেআইনি কয়লা খনি থেকে কয়লা চুরি এবং পাচারের মামলায় ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কয়লা পাচারের বেআইনি টাকা বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে প্রভাবশালীদের কাছে পৌঁছেছিল। আর আপনাদের জানিয়ে রাখি যে এই মামলার সূত্রে তাকে কলকাতার পাশাপাশি দিল্লির ইডি দপ্তরেও হাজিরা দিতে হয়েছিল। আবার দেউচাপাচামি কয়লা খনি প্রকল্প এলাকাতেও বড় ধরনের আর্থিক দুর্নীতি এবং পরিবেশগত ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন বিরোধীরা। অর্থাৎ সেখানেও কিন্তু পরোক্ষভাবে নাম জড়িয়েছে অভিষেক। অর্থাৎ রাজনীতির দুনিয়ায় মোটেও স্বচ্ছ ভাবমূর্তি নেই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর 2026-এ বঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই ভরাডুবির নেপথ্যেও অনেকেই কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছেন। মালদার প্রবীণ তৃণমূল নেতা এবং প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তো সরাসরি অভিষেকের দিকেই আঙুল তুলে বলেছিলেন, একজন ব্যক্তি আছে যিনি দলটিকে তিলে তিলে শেষ করে দিলেন, তিনি অভিষেক ব্যানার্জি।
একই সঙ্গে তার কটাক্ষ, তৃণমূল দলটিকে কর্পোরেট হাউসের মতন চালানো হচ্ছিল, কিন্তু বাংলায় কর্পোরেট স্টাইলে রাজনীতি চলে না। শ্রীরামপুরের বর্ষিয়ান তৃণমূল সাংসদ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ওপর অতিরিক্ত নির্ভরতাই তৃণমূলের এই পরাজয়ের মূল কারণ। তার দাবি, আবার আইপ্যাক সম্পূর্ণভাবে তৃণমূলের নিজস্ব সাংগঠনিক কাঠামোকে একেবারে ধ্বংস করে দিয়েছে এবং কোন নেতা টিকিট পাবেন বা কি ভাষণ দেবেন তা নাকি এই সংস্থায় ঠিক করে দিত বলে তিনি জানিয়েছেন। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় তো আবার রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুলে বলেছেন, সাধারণ কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে দলেরই কিছু মধ্যস্বত্বভোগীকে টাকা দিতে হতো। মানে এখানেও কাটমানি। তৃণমূলের যুব নেতা এবং মুখপাত্র কোহিনুর মজুমদার সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দলের প্রবীণ এবং গুরুত্বপূর্ণ নেতাদেরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে থাকতে হতো। আর সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন ওই কোহিনুর আরজি কর আন্দোলন নিয়ে। তার দাবি, যখন রাজ্য জুড়ে আন্দোলন চলছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অস্থির করে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন নাকি খোদ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কসবা ল কলেজের ঘটনার প্রতিবাদ করায় তাকে অভিষেকের অফিস থেকে পোস্ট ডিলিট করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। কোহিনুরের সাফ কথা, এই তৈরি করা তৃণমূলকে শেষ করেছে প্যারাসুট থেকে নামা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার বর্ধমান উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় দাবি করেছেন, আইপ্যাকের প্রতিনিধিরা তার কাছে প্রার্থী পদ নিশ্চিত করার জন্য 20 লক্ষ টাকা দাবি করেছিলেন। তিনি সেই টাকা দিতে অস্বীকার করায় তার টিকিট বাতিল হয়ে যায়। তৃণমূলের বহিষ্কৃত রাজ্য মুখপাত্র রিজু দত্ত আবার দাবি করেছেন যে বিগত কয়েক মাস ধরে আইপ্যাক সম্পূর্ণভাবে তৃণমূলের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তার কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। এখানেই শেষ নয়, আবার মালদাহের হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের প্রার্থীপদ নিয়ে টানাপোড়েন শুরু হলে তার অনুগামী এবং নিচুতলার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ পর্যন্ত দেখায়। ওই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের দাবি ছিল, হরিশ্চন্দ্রপুরের মতন নিশ্চিত জেতা আসনটি আইপ্যাক এবং কলকাতার শীর্ষ নেতৃত্ব প্রায় 20 কোটি টাকার বিনিময়ে বিক্রি করার চেষ্টা করেছে। প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার পর বিস্ফোরক দাবি করেছিলেন। পুনরায় টিকিট পাওয়ার জন্য তার কাছে 5 কোটি টাকা চাওয়া হয়েছিল, যা দিতে অস্বীকার করায় তার নাম কেটে দেওয়া হয় বলেই অভিযোগ তার। ফলে বুঝতেই পারছেন যে তৃণমূলের এই ভরাডুবির নেপথ্যে বেশিরভাগ দলীয় নেতা, মন্ত্রী, কর্মী, সমর্থকরা কিন্তু এখন দায়ী করছেন ওই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর সেই সমস্ত ঘটনা থেকে এই প্রশ্ন উঠছে যে তবে কি তৃণমূলের দুর্নীতির মূল পাণ্ডা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়? খুব স্বাভাবিকভাবে এই তদন্তের গতিপথ আগামীতে যদি ওই শান্তিনিকেতনের অভিমুখে রওনা হয় তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না। এই শান্তিনিকেতন রবি ঠাকুরের শান্তিনিকেতন নয়, এটি ওই দক্ষিণ কলকাতায় 188A হরিশ্চন্দ্র স্ট্রিটের অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাসাদোপম বাড়ি। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন অভিযোগ ছিল, এই নামকরণের মধ্যে চরম ট্র্যাজেডি লুকিয়েছিল। কারণ এই বাড়ির জন্য দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে গোটা ওই রাস্তাটি এই রকমভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল যে ওখানকার সাধারণ মানুষরাই সেখান দিয়ে নাকি চলাফেরা করতে পারতো না। তাদের স্পষ্ট বক্তব্য, এটি শান্তিনিকেতন ছিল না, এটি ছিল মূলত সাধারণ মানুষের জন্য এক অশান্তি নিকেতন। সাধারণ বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, এই এলাকা দিয়ে নাকতলা হাউজিংগামী একটি নিয়মিত বাস রুট চলত। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বাড়ির নিরাপত্তা কড়াকড়ি করার জন্যই সেই সাধারণ মানুষের বাসটির রুটটিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, যার খেসারত দিতে হয় সাধারণ নিত্যযাত্রীদের। ভাবতে পারছেন, একটি বাড়ির নিরাপত্তা দেওয়ার জন্য একটি রুটের বাস পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে, আর তিনি কে? সাধারণ একজন সাংসদ। তাছাড়াও অভিযোগ উঠছে যে এই বিলাসবহুল বাড়ির নিরাপত্তার অজুহাতে পিজি হাসপাতাল সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হতো।
তবে নির্বাচনের ফলাফল আসতেই গত চৌঠামের পর ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ির সামনে থেকে 350 জনেরও বেশি পুলিশের বিশাল বাহিনী, মেটাল ডিটেক্টর, পুলিশের কিয়ক্স এবং সমস্ত লোহার ব্যারিকেড বা গার্ডরেল রাতারাতি সরিয়ে নেওয়া হয়। আর এরপরেই সাধারণ মানুষ এবং বিরোধী সমর্থকদের গেটের সামনে দাঁড়িয়ে চোর চোর স্লোগান তুলতে দেখা যায়। দিলীপ মণ্ডলের ওই যে সুইমিং পুল বা শামীম আহমেদের ওই যে পাতাল ঘরের মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শান্তিনিকেতন বাড়ির ভেতরে রয়েছে জাঁকজমকপূর্ণ নানা কিছু। তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন চর্চা হয়েছে। স্থানীয়দের দাবি এবং রাজনৈতিক মহলের গুঞ্জন, এই বহুতল বাড়ির ভেতরে একটি নিজস্ব আধুনিক এক্সকেলেটর রয়েছে এবং অত্যাধুনিক সুযোগ সুবিধে রয়েছে, যা সাধারণ মধ্যবিত্ত মানুষের একেবারে ধরা ছোঁয়ার বাইরে, আর যাই কিনা একেবারে ক্ষোভের আগুনকে আরো বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আগামী দিনে কি সামনে আসতে চলেছে ওই শান্তিনিকেতনের অন্দরমহল? গ্রেপ্তার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর এমনটা হলে কি ডিজে বাজিয়ে ক্ষোভ উদযাপন করবেন বাংলার আম জনতা? এই প্রশ্নের উত্তর জানতে অবশ্য একটু সময় অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্তই। নমস্কার।